মা কালী প্রসঙ্গে মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে যখন উত্তাল রাজনীতি, রাজপথে বিজেপি, সোচ্চার গেরুয়া শিবিরের তাবড় নেতারা, তখন এরই মধ্যে সাধারণ মানুষের নাভিশ্বাস আরো বাড়িয়ে আরো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হলো, যার জেরে পকেটে আর আগুন নয়, এবার দাবানলি বলা চলে। সাধারণ মানুষের উপর আরো ভয়ঙ্কর বোঝা চাপানো হলো। ফের একবার 1 লাফে 50 টাকা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। ভারতে ফের নতুন ইতিহাস গড়ল এলপিজির দাম। এই নিয়ে গত 2 মাসে রান্নার গ্যাসের দাম 103 টাকা বাড়ানো হলো। শুধুমাত্র এবছরই 7 মাসের মধ্যে 4 বার বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। গত 1.5 বছরে ভারতে 8 বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। 2020 সালের ডিসেম্বরে যে রান্নার গ্যাসের দাম ছিল 720 টাকা 50 পয়সা, বুধবার তার দাম হলো 1079 টাকা। উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের সময় 137 দিন দাম বাড়ানো বন্ধ ছিল। তারপর থেকে 4 দফায় 150 টাকারও বেশি বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। মোদি রেকর্ড এর মধ্যে গড়ে দিয়েছে, 1000 টাকার পার করে দিয়েছে রান্নার গ্যাস। শুধু রান্নার গ্যাস নয়, ডিজেল, পেট্রোল, কেরোসিন লাগাতার দাম বেড়ে চলেছে। অথচ এই সরকার নিজে বলছে আমরা রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছি। একদিকে বলছে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছি, অন্যদিকে তেল এবং গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তোমরা মরও না খেতে পেয়ে আমার দেখার দরকার নাই, আমি তোমাদের হিন্দু সম্রাট হয়ে বেঁচে থাকবো। মমতা ব্যানার্জিকে বলুন স্টেট সেস থেকে কমিয়ে দিতে। নরেন্দ্র মোদীজি পেট্রোলের উপরে দুবারে 14.5 টাকা, ডিজেলের দুবারে 17 টাকা, আর উজালা 1-2 তাতে 200 টাকা করে সাবসিডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিচ্ছেন। মমতা ব্যানার্জিকে বলুন আগে 200 টাকা সাবসিডি ঘোষণা করতে আর 14.5-17 টাকা স্টেট সেসটা ছাড়তে, তারপরে এই প্রশ্নের উত্তর দিন। একদিকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দামও আকাশ ছোঁয়া। এরই মধ্যে সাধারণ মানুষের উপর আরো বোঝা চাপিয়ে প্যাকেট বন্ধ চাল, ডাল, আটা, মুড়ি, গুড়, মধু, মুড়ির উপর 5% জিএসটি চাপানো হয়েছে। আর একদিকে যখন রেকর্ড মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্ত, তখন উদ্বেগ বাড়িয়ে আরো ভয়ঙ্কর চেহারা নিচ্ছে বেকারত্ব। পরামর্শদাতা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দাবি, ভারতে বেকারত্বের হার জুন মাসে বেড়ে 7.80% পৌঁছেছে। পরিসংখ্যান বলছে জুন মাসে 1,30,00,000 কাজ খোয়া গিয়েছে দেশে, অর্থাৎ জোড়া ফলায় বিদ্ধ সাধারণ মানুষ। এদিকে রান্নার গ্যাসের লাগাতার রেকর্ড দাম বৃদ্ধি প্রেক্ষিতে কংগ্রেস দাবি করছে 2014 সালে মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার যাবার সময় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 414 টাকা, আর এখন তা 1100 ছুঁই। অর্থাৎ গত 8 বছরে 600 টাকারও বেশি বেড়েছে রান্নার গ্যাসের দাম। যে সরকার সবকা সাথ সবকা বিকাশ বলেছিল, এখন দেখা যাচ্ছে সবকা সর্বনাশ, এবং এই সবার সর্বনাশ করছে যে সরকার, এই সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এবং এখনও যারা বাংলার বুকে এই সর্বনাশা সরকারের ধামাধারা, তাদেরকেও জনবিচ্ছিন্ন করতে হবে। 200 টাকা কমিয়েছে, আবার 50 টাকা বেড়েছে, আবার 250 টাকা কমবে। আপডাউনটা আন্তর্জাতিক বাজারের সঙ্গেই আছে। আপনারা জানেন যে দামে কিনেছে গ্যাস কোম্পানিগুলো, তারা তো সেই দামে বিক্রি করবে, আবার কমবে। পেট্রোল, ডিজেলের ঐতিহাসিক দাম, ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি, বেড়ে চলা বেকারত্ব, তার উপর অনেকটা খাড়ার ঘায়ের মতো আবারও 1 লাফে 50 টাকা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। এই অবস্থায় কিভাবে সংসার চলবে তাই বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। যেমন প্রতাপাদিত্য রোডের বাসিন্দা পারমিতা গঙ্গোপাধ্যায়, 3 জনের সংসারে মাসে 1টি করে সিলিন্ডার লাগে, ফলে বছরে তাদের প্রায় 600 টাকা খরচ বাড়ছে। প্রায় 1.5 মাসের মধ্যে যদি 2 বার বৃদ্ধি হয়, এবং যেটা আমার মনে হয় আমরা একটা সময় একটা 500 টাকা দিলে একটা গ্যাসের ব্যালেন্স ফেরত পেতাম আর কি, তো সেই সময় তো চলেই গেছে। তারপরে ছিল 1000, মানে এখন 2-500 দিলেও হয়ে যেত। কিন্তু এইটা মধ্যবিত্তদের ওপর আমার মনে হয় একটা চাপ পড়ার বেশি, কারণ যে 1000-এর ওপরে দামটা উঠে গেল। হরিশ মুখার্জি রোডের বাসিন্দা বুলবুল কুণ্ডু, মা ছেলে দুজনের সংসারে প্রতি 1.5 মাসে 1টি করে এলপিজি গ্যাস লাগে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে বছরে কমপক্ষে 400 টাকা খরচ বাড়ছে তাদের।
বলা বাহুল্য গত 2 মাসে প্রায় 100 টাকা পেরিয়ে গেছে, যেটা সত্যি চিন্তার কথা যে এইভাবে গ্যাসের দামটা বেড়ে গেছে, যার জন্য আজকাল এইভাবেও ভাবতে হচ্ছে অল্টারনেট কোনো রাস্তা, যেমন ইন্ডাকশন বা হিটার বা সেগুলো তো ইলেকট্রিকে চলে, সেটাও আর একটা ব্যাপার। কিন্তু এটা ঠিক মানুষের খুবই বিপদে পড়ে যাচ্ছে এইভাবে গ্যাসের দাম বাড়লে। 50 টাকার দাম বাড়লো, কিভাবে সামলাচ্ছেন? আমাদের সংসার চালানো একটা দায় হয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এত বড় একটা বৃদ্ধি হয়, তাহলে আমরা সংসারটা চালাবো কি করে, রান্নাবান্না করবো কি করে? আমাদের এরকম বহু মানুষ আছেন যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু পেনশনে সংসার চালান। এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকটা মাসে যে একটা বাজেট নিয়ে এগোনোর ব্যাপার থাকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই বাজেটটা নিয়ে এগোবো কি করে? আমার তো তাহলে মানে দৈনন্দিন জীবনে আমি কালকে কি রান্না করব, বা কি করে আমার কতদিন এই গ্যাস সিলিন্ডারটা চলবে, বা কিভাবে আমি পুরো জিনিসটাকে যে স্কেডিউলটা বানাবো মাসের, যে এটা ইলেকট্রিক, এটা গ্যাস, এটা বাজার, এরকম ভাবে যে আমরা বাজেটিংটা করি, সেটা আমি চালাবোটা কি করে? এই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু চিন্তার বলিরেখা। সংসার চালানোর বিরাট একটা দায়, একটা বিরাট কোয়েশ্চেন মার্ক এখন। দুটো জিনিস, একটা হচ্ছে একটা দ্বিচারিতা আছে। দ্বিচারিতাটা হচ্ছে এই যে যখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে, ক্রুড অয়েলের দাম ফ্লাকচুয়েট করে, যখন কমে তখন কিন্তু পেট্রোল, ডিজেল, এলপিজি কোনোটার দামই কমে না। তখন সরকার যেটা করে দামটা এক রাখে, ট্যাক্সটা বাড়িয়ে দিয়ে। আর যখন বাড়ে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম, তখন সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল, এলপিজির দাম বেড়ে যায়। এইটাকে আমি দ্বিচারিতা বলবো। এবং এইটার মানে মূল ব্যাপারটা হচ্ছে যে সরকার এটার থেকে একটা রেভিনিউ কালেক্ট করছে। যখন আস্তে আস্তে সারা পৃথিবীর অর্থনীতি একটু একটু করে আবার চাঙ্গা হতে শুরু করছে, স্বাভাবিকভাবেই তেলের চাহিদা বাড়ছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কনজিউমারদের ঘাড়ের ওপর এই দাম বাড়াটা চাপিয়ে দেওয়া হলো। এখন এটা তো আছেই, এটা তো দ্বিচারিতা বললাম যেটা। দ্বিতীয়টা হচ্ছে এই যে নীতি যে রান্নার গ্যাসই হোক বা পেট্রোল হোক বা ডিজেল রোজ রোজ বাড়বে কমবে, এবং এই বাড়া কমাটা সরকার এটাকে হজম করবেন না, এটা সাধারণ যারা ভোক্তা তাদের হজম করতে হবে। এই নীতিটাকে আমার মনে হয় অত্যন্ত ভুল একটা নীতি। সরকারের পক্ষে একটা ফ্লাকচুয়েশন হজম করা যত সহজ, একটা সাধারণ মধ্যবিত্তের পক্ষে তো সেটা নয়। তার ফলে আমার মনে হয় যে এই ডে টু ডে ফ্লাকচুয়েশন বা ইভেন মান্থ টু মান্থ ফ্লাকচুয়েশন যেটা, সেটা সরকারকে অ্যাবজর্ভ করতে হবে। মানে রোজ একেবারে বাজারের ওপর নির্ভর করে দাম বাড়বে কমবে, এটা তো আলু পটল নয়, এটা তো মানে আমাদের বাজেটের একটা বড় অংশ। একদম। অতএব এই নীতিটারও আমি অত্যন্ত নিন্দা। আপনি বলছেন যে সামগ্রিকভাবে জীবনযাত্রার মান, মানুষের বেঁচে থাকা যেটার সঙ্গে যুক্ত, সেটা সম্পূর্ণভাবে বাজারের হাতে তুলে দেওয়া যায় না। যে বড় লোকদের কথা আমরা বলছি, তাদের একটা গ্যাস সিলিন্ডার যদি 50,000 টাকাও হয়, ইফ ইট ইজ 50,000 ইভেন পার সিলিন্ডার, তাতেও তাদের যায় আসবে না। কিন্তু মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবার, যাদের মাসে 4,000 টাকা রোজগার কি 3,000 টাকা রোজগার লোকের বাড়িতে কাজ করে, তুমি মুখে বলছো যে ভাই আমি উজালা দিচ্ছি, সমস্ত ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিচ্ছি, উল্টে তার রান্না করার ব্যবস্থাটা তুমি বন্ধ করে দিলে, যে তুমি বাউন্ড করে দিলে। সরকারি পরিসংখ্যানও তাই দেখাচ্ছে যে উজালা নেয়ার পরিবারগুলোর ড্রাস্টিক্যালি পরিসংখ্যান কমছে, অর্থাৎ গ্যাস নিয়ে দ্বিতীয় সিলিন্ডার বা কেনার অর্থ নেই, আবার ঢুকে যাচ্ছে, আবার তারা ব্যাক করছেন সেই চুলায়, সেই কাঠকয়লার আগুনে। এবং সবচেয়ে বড় কথা, সেই কাঠও পাবে না, কয়লাও পাবে না। হ্যাঁ, কারণ কয়লাও এখন আগুন মূল্য। প্রথম কথা, কয়লা এখন পাওয়াই যায় না অঞ্চলে, এটা আমাদের বুঝতে হবে। যে আপনি ভাই কয়লায় রান্না করবেন, সে রাস্তা তো নেই। শঙ্করবাবু, রাজনৈতিক হারাকিরি বলছেন অনেকে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, মানে আমি জানি না মুম্বাই আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন কবে চালু হবে, কিন্তু একেবারে বুলেট ট্রেনের গতিতে হু হু করে বাড়ছে। এবং সেই আঁচ আপনারা বলতেই পারেন বা বলে খুশি থাকতে পারেন যে শুধু পশ্চিমবঙ্গে এর এফেক্ট পড়ছে, কিন্তু গোটা দেশ জ্বলছে। সেই কথাটা মনে পড়ে হলো সত্য সেলুকাস বিচিত্র এই দেশ। অত্যন্ত পণ্ডিত মানুষদের সমালোচনা আমরা দেখছি, কিন্তু কেউ একবারও বলছে না যে মনমোহন সিংয়ের সরকার যখন এই পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছিল, সেই ঘটনার রেফারেন্স কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা ঠিক, ভারতবর্ষ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিংবা অমর্ত্য সেনের যুক্তি যদি আমরা মেনে নিই,
তাহলে টাকা ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে যে অর্থনৈতিক হিসাবটা তারা দেখাতে চাইছে তাতে কিন্তু প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কিন্তু নেগেটিভ হবে। আজকে একটা জায়গায় মনে রাখতে হবে যে ভারতবর্ষের অর্থনৈতিক পরিপ্রেক্ষণের অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে সংস্কারের পথে হাঁটতে চেয়েছিল মনমোহন সিং, আজকের নরেন্দ্র মোদী সরকার সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। তো অবান্তর কথা, তার কারণ হচ্ছে যদি মূল দামটাই না বাড়ে বেশি তাহলে তো এই আনুপাতিক হারগুলোর কোনো প্রশ্নই আসে না। তো যখন দামটা ছিল 2014 সালের দাম, তো সেই রকম বেসিক দামটা তার কাছাকাছি থাকলেই বা অপরিশোধিত তেলের দামটা যখন কমছে, মূল দামটা কমলেই এই কথাগুলো আসে না, মানে এই কথাগুলো জোর করে চাপিয়ে দেয়া। বিজেপির যিনি ভদ্রলোক আছেন ওনাকেও তো গ্যাসটা কিনতে হয়, মানে তার বাড়ির লোককে, তার যিনি গৃহিণী আছেন তাকেও তো মানে এই গ্যাসটা কিনতে হয়। এই যে যুক্তিগুলো তারা বলছেন সেটা তারা নিজেরাও জানেন যে কোনোভাবে কোনো কিছু স্ট্যান্ড করে না। আমি বলছি কংগ্রেস অত্যন্ত বাজে দল, কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাবে, সব হয়ে যাবে তারা তো বলেন, কিন্তু আলটিমেটলি কংগ্রেস এই যে বলছেন না যে এই কন্ট্রোলটা কংগ্রেসের সময়তেই ওঠে, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস 2014 সালে চলে যাওয়ার আগে প্রাইসটা ছিল এলপিজির 410 টাকা। আমাদের বক্তব্য হচ্ছে এই যে 23 লক্ষ কোটি টাকা লাস্ট 7 বছরে যে রোজগার করলো সরকার, কোন অ্যাভিনিউতে খরচা হয়েছে? আমি যখন কোনো কিছু খরচা করছি, যে সাধারণ মানুষের যে টাকা যেখানে খরচা হচ্ছে, মানুষের তো জানবার অধিকার আছে। কিছু হলে কংগ্রেস 70 বছর ধরে কি করেছে? আমাদের বক্তব্য 70 বছর ধরে কংগ্রেসের তৈরি করা এক একটা অ্যাসেট আজকে সরকারকে বেঁচে খেতে হচ্ছে। গত কয়েক বছরে চড়চড় করে রান্নার গ্যাসের দাম বাড়া প্রসঙ্গে কংগ্রেস আমলে রান্নার গ্যাসের দাম বাড়ার সময় নরেন্দ্র মোদীর বক্তব্যকে হাতিয়ার করছে কংগ্রেস। 4 तारीख को वोट करने जाए तो जरा घर में जो गैस सिलेंडर है ना उसको जरा नमस्कार करके जाइए। गैस सिलेंडर छीन लिए इन लोगों ने और गैस जिस प्रकार से महंगा कर दिया है याद करके जाइए। নরেন্দ্র মোদীর পুরনো মন্তব্যের ভিডিওটি পোস্ট করে কংগ্রেসের তরফে টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী মোদীকে আয়না দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মোদী, মূল্যবৃদ্ধি নিয়ে নানা অজুহাত দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীর যদি তার পুরনো বক্তব্যকে এখনো মনে থাকে তাহলে তার আয়নার দিকে তাকানো কঠিন হয়ে যাবে। তো ইন্টারন্যাশনাল মার্কেটের উপর দামের উপর নির্ভর করে, কখনো বাড়ছে কখনো কমছে। তবে আপনারা জানেন যে গরিব মানুষের জন্য যে কানেকশনগুলো দেওয়া হয়েছে মহিলাদেরকে, উজালা যোজনা, সেই উজালা যোজনায় 200 টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে। সেই ভর্তুকি মহিলারা পাবে, তার ফলে তাদের সুবিধা হবে। আগামী দিনে আমার মনে হয় এই দাম কমে যাবে, যখন দেশের নয় গোটা বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে খারাপ যাচ্ছে, যখন অর্থনীতির উন্নতি হবে, কমে যাবে। পরিসংখ্যান বলছে 2008 সালের জুলাইতে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ সীমা ছুঁয়েছিল। তখন তেলের দাম ছিল ব্যারেল পিছু $145, আর এখন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল পিছু $100 কম। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি পেট্রোল ডিজেলের দাম কমানো হবে? কেন আন্তর্জাতিক বাজারে দাম কমলে সেই সুরাহা সাধারণ মানুষকে দেওয়া হবে না? সেই সঙ্গে রান্নার গ্যাসের লাগাতার দাম বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদদের একাংশ। একদিকে যেমন ইন্টারন্যাশনাল প্রাইস তেলের দাম বাড়ছিল, অথচ কাল থেকে কিন্তু সেটা কমছে। আবার যখন সারা পৃথিবীর মধ্যে সব জায়গায় যখন তেলের দামটা সব থেকে নিম্নমুখী, তখনও আমাদের দেশে এলপিজিরও দাম বাড়ছে, ডিজেল পেট্রোলেরও দাম বাড়ছে। তাহলে এখানে যে কি সমীকরণ, কি যে চিন্তা, সেটা কিন্তু বোঝাটা খুব কঠিন। এখন সরকার যেটা করছেন, নানাভাবে গ্যাস এবং তেল এই দুটোর ওপরে সাবসিডি যতটা পারা যায় কমিয়ে ফেলার চেষ্টা করছেন। হয়তো কেউ বলবে যে ডলারের দাম বাড়ছে বলে তেল এবং গ্যাসের দাম বাড়ছে, কিন্তু সেইটুকু তো সরকারকে অ্যাবজর্ব করতে হবে, অর্থাৎ সাধারণ মানুষ তো আর পেরে উঠছেন না। পেট্রোল 106 নট আউট, নার্ভাস 90-তে ডিজেল, 1100 ছুঁই রান্নার গ্যাস। এই অবস্থায় বুক দুরুদুরু সাধারণ মানুষে। এই প্রেক্ষাপটে যুব কংগ্রেসের তরফে পরিসংখ্যান তুলে ধরা টুইটে দাবি করা হয়েছে, বুধবার এলপিজি সিলিন্ডারের দাম 1,50 টাকা বৃদ্ধির ফলে গত 1 বছরে 200 টাকারও বেশি দাম বাড়ল রান্নার গ্যাসের। কটাক্ষের সুরে কংগ্রেসের বক্তব্য, মোদীর রাঁধতেও দেবেন না, খেতেও দেবেন না। মোদী সরকারকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটারে বলেছেন, প্রচার করা হতো টাকার দাম সেই দেশেই কমে যেখানে সরকার দুর্নীতিগ্রস্ত। এখন রেকর্ড পতন হয়ে ডলার পিছু টাকার দাম হয়েছে 79 টাকা 36 পয়সা। 2014 সালে বলা হতো মূল্যবৃদ্ধি, আর এখন মূল্যবৃদ্ধি নিয়ে কথাই হয় না। বাস্তবে আরও 50 টাকা বেড়ে এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে 1073 টাকা।
বলেছিল বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, সেখানে জুন মাসেই 1,30,00,000 মানুষ চাকরি হারিয়েছেন। और 50 रुपया एक साथ बढ़ाना, जब इस देश में किसान की दैनिक आय 27 रुपया है, जब पिछले 8 साल में 8 करोड़ लोग गरीबी रेखा के नीचे जा चुके हैं, ऐसे में लगातार पेट्रोल डीजल के, सीएनजी के, एलपीजी के, पीएनजी के पैसे दाम बढ़ाते जाना, टैक्स वसूल करना। দেখুন, উপায় নেই, এইরকম অবস্থার জন্যই গ্যাসের দাম বেড়েছে, কিন্তু এই সরকার মানুষের সুবিধা দেওয়ার জন্য সর্বদা প্রয়াস নিয়েছে, যার জন্য আপনি দেখলেন তেলের দাম বাড়ার পরে সরকার তেলের দাম কতটা কমিয়ে দিল। সেই জন্য সরকার মানুষের যে কষ্ট সেটা বুঝতে পারে, কিন্তু উপায় নেই, সেই কারণে বাধ্য এটা করতে হয়েছে। এদিকে সম্প্রতি মহারাষ্ট্রে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের হাত ধরে বিরোধী জোটের সরকার ফেলে ক্ষমতায় ফিরেছে বিজেপি। বিদ্রোহী শিবসেনা বিধায়কদের একের পর এক বিজেপি শাসিত রাজ্যে 5 তারা হোটেলে রাখা হয়েছিল সেই সময়। এই প্রসঙ্গের উল্লেখ করে শরদ পাওয়ারের দল এনসিপির মুখপাত্র মহেশ তাপাসে কটাক্ষের সুরে বলেছেন, 50 জন বিদ্রোহী বিধায়ককে সুরাটে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে গুয়াহাটি এবং তারপরে গোয়ায় নিয়ে যাওয়া হয় শুধুমাত্র নামী হোটেলে রাখার জন্য। এর জন্য অদৃশ্য শক্তি প্রচুর টাকা খরচ করেছে। মানুষ এখন ভাবছেন এই খরচের পেছনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা। 50 জন বিধায়ক এবং এলপিজির 50 টাকা মূল্যবৃদ্ধি একই রকম শোনাচ্ছে, দুটোর কি কোনো যোগ আছে? মাত্র একদিন আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পেট্রোল এবং ডিজেলের উপর কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে বিজেপি, এতে মানুষ অবাক হচ্ছেন। রান্নার গ্যাসের দাম ফের বাড়ানো প্রসঙ্গে বিজেপির অস্বস্তি বাড়িয়ে পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী টুইট করে বলেছেন, গৃহস্থের ব্যবহারে সিলিন্ডার 1050 টাকায় পাওয়া যাবে। দেশে যখন বেকারত্ব চরমে, তখন গোটা বিশ্বের সবচেয়ে দামি এলপিজি কিনছেন ভারতীয়রা। এলপিজি সংযোগ নেবার খরচ 1450 টাকা থেকে বেড়ে হয়েছে 2200 টাকা। সিকিউরিটি ডিপোজিট 2900 টাকা থেকে বেড়ে 4400 টাকা হয়েছে। এমনকি এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের দামও 100 টাকা বেড়ে গেছে। গরিবের রান্নাঘর আবার ধোঁয়ায় ভরে যাচ্ছে। তবে এই রাজনৈতিক তরজার মধ্যে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আর কত বোঝা চাপানো হলে তবে মন ভরবে? একদিকে যখন লাগাতার বেড়ে চলা খরচে জর্জরিত সাধারণ মানুষ, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষেও বাগযুদ্ধে জড়ালো বিজেপি তৃণমূল। বুধবার ছিল বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে গোলপার্ক থেকে বিশাল মিছিল করে বিজেপি। অংশ নেন শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। কয়লাকে যেতে হবে, কয়লা গরুকে যেতে হবে, আর এই সরকারটাকে কি করে উল্টাতে হয় রাষ্ট্রবাদীরা জানে। চলে গেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে, তিনি এখন পাগলের প্রলাপ বকছেন, যেন মনে হচ্ছে একটা সবসময় কাঁপছেন, কিছু একটা বলবার চেষ্টা করছেন। আসলে এইটা হয় কখন জানেন? ডিপ্রেশন থেকে হয়। ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো, তারা ওকে সুস্থ করতে পারবে এবং সাধারণভাবে যেরকম বাঁচার দরকার সেরকম বাঁচতে পারবে। এর আগে এদিন সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে অখিল ভারতীয় হিন্দু মহাসভা নামে এক সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে ভবানীপুরে। বিজেপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা। ক্রমেই বচসা গড়ালো হাতাহাতি ধস্তাধস্তিতে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হলো পুলিশকে। জনসংঘের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে এদিন ভবানীপুরে তার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক ছিল বেলা 12টা নাগাদ সেই অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। তার আগে সকাল 11:15 নাগাদ অখিল ভারতীয় হিন্দু মহাসভার ব্যানার নিয়ে বেশ কিছু লোকজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রত্যেকের হাতে ছিল এই ধরনের প্ল্যাকার্ড। সেখানে নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। এ ছবি সামনে আসতেই আশেপাশে থাকা বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে যান, এগিয়ে আসেন বিক্ষোভকারীদের দিকে। ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি, দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা দুপক্ষের সমর্থকদের সরিয়ে দেয়। শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এই ধরনের লোক যারা নিজেদেরকে শ্যামাপ্রসাদের রক্ত, আত্মবলিদান যে ভারতবর্ষের জন্য, সেখানে সারদা, নারদ ইত্যাদি স্ক্যামে যাদের নাম
যুক্ত রয়েছে এবং তারা শুধুমাত্র নির্বাচনকে একটা গিমিক করে, নির্বাচন যখন আসে তখন নামগুলো উঠে আসে। কিন্তু বিজেপি এমন একটা ভালো ওয়াশিং মেশিন যে যেখানে আজকে শুভেন্দু, মুকুল রায়, তো এনাদের মতো মানুষরা যখন অন্য পার্টিতে থাকেন তখন এরা চোর, গুন্ডা, বদমাইশ, যখন বিজেপিতে আসে তখন আবার তারা পরিশুদ্ধ হয়ে যায়। আমার গালে যে চর মেরেছে, যে লাথিটা মেরেছে ওরা, সেই চরটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির গালে ওরা মেরেছে। বিক্ষোভ শেষ হবার পর বেলা 12টা নাগাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে আসেন বিরোধী দলনেতা। আরে এরা তো এখানেও এসেছিল একটু আগে, বিজেপির এত কর্মী এসছে দেখে পালিয়েছে। এরা স্বাধীনতা দিবসও ছাড় দেয় না, এরা রাজনীতি বোঝে, পিসি ভাইপো বুঝে আর মাল তোলা, কাটমানি। এর জন্য দায়ী পুলিশ। তৃণমূলের চোর ডাকাত দেখলে কিছু বলে না, ভদ্রলোকদের আটকায়। এর পাশাপাশি জনসংঘের প্রতিষ্ঠাতার জন্মদিনে বিধানসভায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন নিয়েও চলে তরজা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এদিন প্রথমে বিধানসভায় হাজির হননি বিজেপির কোনো বিধায়ক। শ্রদ্ধা নিবেদনের পর এ নিয়ে ক্ষোভ উগরে দেন অধ্যক্ষ। ওদের রাজনৈতিক গুরু বলে ওরা যাকে স্বীকার করেন, তার জন্মদিন বিধানসভায় পালন করা হবে। আমি প্রত্যাশা করেছিলাম তারা হয়তো অনেকে আসবেন, তো আসেননি, তাদের অন্য কোনো ব্যস্ততা থাকতে পারে। যারা আমাদের মনীষীরা রয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো, বিরোধী দল আসেনি, এই প্রথম আমাদের সপ্তদশ বিধানসভাতে আমরা এটা দেখছি। আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এর আগে মান্নান সাহেব ছিলেন, সূর্যকান্ত মিশ্র ছিলেন, আমি দেখেছি সুজন চক্রবর্তী ছিলেন, তারাও পার্টিসিপেট করতেন। রাজ্যপালকে নিয়ে যদি ওরা মনে করেন যে রাজ্যপালই সন্তুষ্ট, রাজ্যপালকে নিয়ে ওরা থাকতে পারেন সন্তুষ্ট। সেই সময় বিধানসভায় ঢোকেন শুভেন্দু অধিকারী, সোজা নিজের ঘরে চলে যান। ছিলাম নাকি বিরোধী দলের ঘরে সকালবেলা একটা ছবি দিয়ে মাল্যদান করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি ওরা ওই ঘরের মধ্যে আবদ্ধ করতে চান, আমার কিছু বলার নেই। আমরা বিধানসভায় আমাদের মতো করে আমরা উদযাপন করব। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সঙ্গে রেখে দিয়ে আলাদা রাজ্য সৃষ্টি করেছিলেন, তাকে স্বীকৃতি দেয় না, তাদের কাছ থেকে উপদেশ ভারতীয় জনতা পার্টির বিধায়করা নেবে না। এবং রীতি এবং প্রথা ভেঙে কিছু আইন আছে সেটাও ভাঙেন ওনারা, আর কিছু কনভেনশন প্রথা আছে সেটাও ওনারা ভাঙেন। অতএব এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সের নেতৃত্বে এগুলো হয়। যারা বলছেন তারা নিজেদেরই পিতৃদেবের জন্মদিন পালন করেন কিনা সন্দেহ, তারা হঠাৎ করে শ্যামাপ্রসাদকে নিয়ে কেন পড়লেন জানি না। আর গ্রেট ক্যালকাটা কিলিং এর ইতিহাস যারা জানে না, সেই সমস্ত অনৈতিহাসিক বক্তব্যকে কোনো গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। শেষে এদিন বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। এই হলো দিনহাটার এদিনের ছবি। রাস্তায় পড়ে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি, ভেঙে দেওয়া হয়েছে মঞ্চ, ছিঁড়ে ফেলা হয়েছে প্যান্ডেলের কাপড়। জনসংঘের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। তাদের অভিযোগ, এদিন সকালে তাদের সেই অনুষ্ঠান মঞ্চ ভেঙে দেয় তৃণমূল। খবর পেয়ে বিজেপি কর্মীরা এসে ফের অনুষ্ঠান স্থলকে সাজান। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে এলাকায় অশান্তি সৃষ্টির চক্রান্তের অভিযোগ তুলে মিছিল বের করে তৃণমূল। বিজেপির অভিযোগ, সেই মিছিল শেষে ফের একবার হামলা চালানো হয় অনুষ্ঠান স্থলে। এই ঘটনার নেপথ্যে উদয়ন গুহর হাত দেখছে বিজেপি। গুন্ডা উদয়ন গুহ করেছে নিশ্চয়ই। দিনহাটার এই ঘটনায় ওখানে যেমন এফআইআর লজ হচ্ছে, সাথে সাথে দিনহাটার মাটিতেই প্রোটেস্ট হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন বছরে কবার হয়? আমরা দিনহাটার ক্ষেত্রে দেখি যে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিন বলে 4বার 5বার করে নানা রকম অনুষ্ঠান করে সেইখান থেকে নানা সমস্যার সৃষ্টি করা হয়, নানাভাবে চক্রান্ত করা হয় দিনহাটায় অশান্তি সৃষ্টি করবার জন্য। আজকে যেটা হয়েছে, মানুষ প্রতিরোধ করেছে, আমাদের কর্মীরা সাথে ছিলেন, তাদের সহযোগিতা করেছে। এদিন রেড রোডে বিএনআর রিক্রিয়েশন ক্লাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক সমিতির উদ্যোগে অনুষ্ঠান হয়। রাজ্যপাল, রাজ্য সরকার ও বিরোধী দলগুলিকে এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো সকালে সবার আগে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এরপর আসেন রাজ্যপাল ও বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুজনেই একসঙ্গে পুষ্পস্তবক দেন। এর কিছুক্ষণ পর আসেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পর শ্রদ্ধা জানাতে আসেন বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে ক্ষমতা আসার পর থেকেই বিভিন্ন গুণীজন, বিভিন্ন বিশিষ্ট জনেরা তাদের শ্রদ্ধা জানান এবং সেই অনুযায়ী আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও মাল্যদান করা হচ্ছে, নবান্নতেও হয়েছে। এদিকে বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়েই ফের একবার তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল।
every effort has to be made. And intelligentsia is required to give lead. Their silence is very painful to me. যে রাজ্যে গণতন্ত্র নেই, যে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, যেখানে দম বন্ধ করা পরিবেশ, সেখানে ছোট জগন্নাথ হয়ে বসে কি করছেন চলে যান, যেখানে গণতন্ত্র আছে সেখানে। সুতরাং উনি রাজ্যপালের পোশাকটা ফেলে দিয়ে ওই গেরুয়া গায়ে দিয়ে ঘুরে বেড়ান, সেটা বরঞ্চ ওকে মানানসই হয়। না, এই রাজ্যপাল যে কথা বলেছে সেটা তো সত্য। গণতন্ত্রে এখানে সত্য কথা বলার কোনো অধিকার নেই। উপলক্ষ ছিল বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২২তম জন্ম জয়ন্তী। সেই অনুষ্ঠানেই বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়ে ফের বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন জগদীপ ধনখড়। এই ইস্যুতেই বাংলার বিদ্বজনদের ভূমিকারও সমালোচনা করলেন তিনি। রাজ্যপালের অভিযোগ বাংলায় গণতন্ত্র ধ্বংস হচ্ছে, অথচ বিদ্বজনরা নীরব। বুধবার রেড রোডে বিএনআর রিক্রিয়েশন ক্লাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক সমিতির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাংলায় গণতন্ত্র প্রসঙ্গে এই মন্তব্য করেন রাজ্যপাল। The greatest threat to democracy, and which we cannot allow to happen, is extreme appeasement and communal patronage. I appeal to Bengali intelligentsia in the name of Dr. Syama-Prasad Mukherjee that they should not keep silence. They should break their silence on the kind of decimation of democratic values we are having. We have become a laboratory for violation of human rights. রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক। আপনার উনি হয়তো ওনার, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। পাঠাতে হয় না, আজ পর্যন্ত কোনোদিন পাঠাতে হয়নি। এর আগে অনেক রাজ্যপাল ছিলেন, কোনোদিন চায়নি। কেন উনি এই সমস্ত ব্যতিক্রমী ঘটনা ঘটাচ্ছেন উনিই জানেন। রাজ্য সরকার কি করছে না করছে রাজ্য সরকারের ব্যাপার। আমি তো রাজ্য সরকার নই, আমি বিধানসভা। বিধানসভা হচ্ছে আমাদের সমস্ত বিধায়কদের, আমাদের এইটাই একমাত্র জায়গা যেটাকে আপনারা মন্দির বলেন, মসজিদ বলেন, যা কিছু বলতে পারেন। লুকিয়ে লুকিয়ে ফোনও করেন, আমাকেও ফোন করেছে যে आपसे मिलना चाहते हैं, आपसे बात करना चाहते हैं। तो राज्यपाल का फोन सुना और रख दिया। मुझको पिछले दिन बताया आप राष्ट्रपति को पास मेरा बारे में बोल दिया, मतलब मैंने तो बोला लेकिन आपको उन्होंने हटाया नहीं। প্রত্যাশিতভাবেই এই ইস্যুতে রাজ্যপালের বক্তব্যকে সমর্থন জানিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। এতদিনে বিমানবাবু বা তৃণমূলের লোকেরা এখন সক্রিয় গণতন্ত্রপ্রিয় সংবিধান ভক্ত রাজ্যপাল দেখেছেন, সেই কারণে ওদের গাত্রদাহ শুরু হয়েছে। এবছর জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী জানান তিনি টুইটারে রাজ্যপালকে ব্লক করেছেন। একই সঙ্গে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন রাজভবন থেকেই পেগাসাস চলছে, জানিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। বনাম রাজ্যপাল বিতর্কের এটা ক্লাইম্যাক্স কিনা আমার জানা নেই, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এটা নজিরবিহীন যে কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের রাজ্যপালকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিলেন এবং ঘোষণা করে ব্লক করে দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় প্রকাশ্যেই বলেছিলেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন, অর্থাৎ পুলিশকেও কন্ট্রোল করেন। যিনি গুন্ডাদের কন্ট্রোল করেন, যিনি পুলিশকে কন্ট্রোল করেন, তিনি নিজেই যদি বলেন যে প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, তো খুব স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যায় সেটা তার ব্যর্থতা। তিনি যদি গুন্ডাদের কন্ট্রোল করতে না পারেন বা পুলিশকে যদি সক্রিয় করতে না পারেন, তার জন্য যদি খুন হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী, এবং যদি তিনি না পারেন তার পদত্যাগ করা উচিত। সোশ্যাল মিডিয়া ব্লক মানে কি সার্বিকভাবে সরকারের তরফে সম্পূর্ণ অসহযোগিতা? এই জন্য প্রশ্নটা উঠছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 4 চিঠি মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রধানমন্ত্রীকে এই রাজ্যপালের অপসারণ চেয়ে। রাজ্যপাল আবার উল্টের দিকে টুইটে কটাক্ষ করছেন যে আর্টিকেল 159 উদ্ধৃত করে যে রাজ্যপালকে ব্লক করা যায়, কিন্তু সাংবিধানিক বিধি ও আইনের শাসনকে ব্লক করা যায় না। আমি বলছি সম্পর্কটা এক কথায় যদি আপনাকে জিজ্ঞেস করি যে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে সমিতদা। এই রাজ্যপালের যে কার্যকারিতা বা ভূমিকা যেটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে 2019 সালে জুলাই মাস থেকে আমরা ক্রমাগত দেখে আসছি। মুখ্যমন্ত্রী ব্লক করেছেন, ঠিকই করেছেন। তার কারণ 217 জনের সমর্থন নিয়ে বিধায়কের, তিনি বাংলার মুখ্যমন্ত্রী 294-এর মধ্যে বিজেপি চূড়ান্ত অসহযোগিতা, রাজ্য সরকার আর রাজ্যপালের সঙ্গে সহযোগিতা করবে না। না, একটা কথা সুমনবাবু আপনি শুনুন, সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজভবনগুলো রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে, বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে।
আমি বহুদিন ধরে আপনাদের এই চ্যানেলে বলে আসছি, গত 1.5 বছর ধরে, এ রাজ্যপাল নয়, এ পদ্মপাল। তার কারণ প্রত্যেকটা পদক্ষেপ তার রাজনৈতিক অভিসন্ধি, বিজেপিকে কি করে সুবিধা পাইয়ে দেওয়া যাবে। যে এই ইস্যুতে বামপন্থীদের অবস্থান ঠিক কোথায় পার্থদা? সময় শুরু। না সুমন, আমি একটাই কথা বলছি, আপনি ইতিমধ্যে কভার করেছেন যে রাজ্যপাল পদটা আর খুব বেশি প্রাসঙ্গিক বলে এদেশে আমাদের কখনোই মনে হচ্ছে না, কিন্তু যতদিন পর্যন্ত রাজ্যপাল পদটা থাকছে ততদিন পর্যন্ত রাজ্যপাল পদের সম্মান রক্ষা, রাজ্যপাল পদে যিনি আসীন হচ্ছেন তারও যেরকম দায়, আর রাজ্য সরকার যারা চালাচ্ছেন তার সাথে সম্পর্ক রাখছেন তাদেরও দায়। জগদীপ ধনকর পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে আসার পর থেকে দুর্গাপুজোর কার্নিভালে ব্ল্যাকআউটের অভিযোগ থেকে প্রশাসনিক বৈঠকে অফিসারদের অনুপস্থিতি, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ থেকে কিছুদিন আগে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে অপসারণ, একের পর এক ইস্যুতে রাজ্য ও রাজভবনের সংঘাত বেঁধেছে। বারবার রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ খর্ব করা ও আইন শৃঙ্খলার অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমি বলছি, আপনারাই তো বলেন যে রাজ্যপাল নাকি বিজেপিরই লোক, তাই যদি হয় তাহলে এই সব চিঠি, সেটা 3 হতে পারে, 300 হতে পারে, আদৌ চিঠিপত্র দিয়ে কোনো লাভ আছে? কেন্দ্র সরকার কর্ণপাত করবে? নয়তো কিসের আশায় চিঠি দিচ্ছেন? এই অসাংবিধানিক কথাটা খেয়াল রাখবেন, আনকনস্টিটিউশনাল গভর্নর, তার পদত্যাগ চাইছি প্রথমেই। তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে বাচ্চাকে বকলে চুপ করা যায়, তা ধেড়ে বাচ্চাকে তো আর বকে চুপ করানো যাবে না। দিলীপ ঘোষের একটা বিবৃতি দেখলাম, তিনি বললেন তৃণমূলের গলার কাঁটা হয়েছে। তা দিলীপবাবু, এরপরও কি আপনার শিক্ষা হয়নি? বাংলার মানুষ কিন্তু রায় দিয়েছে 5 বছর চুপ করে থাকার জন্য। সুমনবাবু, আপনি আমাকে বলুন তো, যে ভারতবর্ষে 47 সালের পর থেকে এতগুলো রাজ্যের এতগুলো রাজ্যপাল, কোন রাজ্যপাল নির্বাচনের আগে ঘোষণা করেন যে এবার কিন্তু আপনারা পরিবর্তন করুন? জিজ্ঞাসা করছি, আমি মনে করিয়ে দিচ্ছি, আপনারাও এই নিয়ে শো করেছেন, আমি এসেছিলাম সেই অনুষ্ঠানে। এটা বলতে পারেন কোন রাজ্যপাল? তাহলে তিনি তো আর রাজ্যপাল থাকেন না, তিনি তো দলের লোক হয়ে যান। দুপক্ষের পত্রাঘাত আপনি লক্ষ্য করে দেখবেন, সেই চিঠি সম্ভবত পরস্পরের কাছে যখন পৌঁছয় তার আগে পাবলিক হয়ে যায়। গত মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তীব্র আপত্তি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি কিভাবে এইভাবে সোশ্যাল মিডিয়ায় রাজ্যপাল দিয়ে দিচ্ছেন। আমি বলছি, দুপক্ষের যুক্তি যদি ধরি, রাজ্যপালের প্রত্যেকটা পদক্ষেপ মার্জনা করবেন যদি আতশ কাঁচের নিচে আনা যায়, তাহলে নিরপেক্ষ মূল্যায়ন করলে কি আপনি মানবেন যে গোড়া থেকে মাত্রা জ্ঞানের অভাব ছিল? রাজ্যপালকে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপির লোক, তাহলে যখন 2004 থেকে 2009 পর্যন্ত যখন গোপালকৃষ্ণ গান্ধী যখন ছিলেন তখন তো বাম আমল ছিল, এবং বাম আমলের প্রচুর সন্ত্রাস হতো। উনি মাঝে মধ্যেই বিভিন্ন সন্ত্রাসের পত্র রাজ্যপালকে লিখতেন এবং দিল্লিতেও সেই বিষয়াদি সম্পর্কে অবগত করাতেন। তাহলে কি আমরা ধরে নেব যে সেই সময় গোপালকৃষ্ণ গান্ধী তৃণমূলের লোক ছিলেন? 2 নম্বর, রাজ্যপাল বাচ্চা হলে তাকে ধরে বেঁধে চুপ করানো, বকাবকি দেওয়া যেতেই পারে, তাহলে মুখ্যমন্ত্রী তো ওরকম বাচ্চাও নয়, উনিও তো একটা মানে সমীরবাবুর কথা অনুযায়ী দেহের বাচ্চা, উনিও তো দুধের শিশু নন। তাহলে এত সন্ত্রাস হয়ে যাচ্ছে, উনি দুধের শিশুর মতন চুপ করে বসে রয়েছেন কেন আমাদের মুখ্যমন্ত্রী? কই অমিতাভবাবু এত কথা বললেন, একটা কথা তো বললেন না যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো রাজ্যপাল বলেছেন এবার বদল করুন? এটা কার কথা? এটা বিজেপির কথা নয়, একটা রাজ্যপাল। আমি ব্যক্তি আলোচনায় আসার আগে আমি দ্রুত একবার কলতান দাশগুপ্তর কাছে যাব, সিপিএম এর প্রতিনিধি। কলতান, একেবারে প্রশ্ন পরিষ্কার, বামপন্থীরা সব সময় বলেন যে এই রকম ব্যয়বহুল এবং বাহুল্যবহুল রাজ্যপাল পদটা সেটা আদৌ রাখা উচিত কিনা, তাই নিয়ে দেশ জুড়ে বিতর্ক হোক। বামপন্থীদের একটা বড় অংশ মনে করেন রাজ্যপাল পদটাকেই তুলে দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি, রাজ্যপাল পদ তার প্রয়োজনীয় নিয়ে আলোচনার প্রয়োজন আছে। এই পরিপ্রেক্ষিতে ফের একবার সরব হলেন রাজ্যপাল। আর লাগাতার রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে এই সংঘাতকে ভালো চোখে দেখছে না বাম কংগ্রেস। রাজ্যপালের উচিত বিজেপি সরাসরি দায়িত্ব নিয়ে বাংলায় নেতৃত্ব দেওয়া, আর রাজভবনের নেতৃত্ব না দিয়ে বিজেপির যে অফিসটা আছে সেই অফিসে বসে সরাসরি নেতৃত্ব দিন, তাহলে মনে হয় ভালো হবে। বাংলায় এসে রাজ্যপাল আপনি আর সংকীর্ণ রাজনীতি করেন না, রাজ্যপালের চেয়ারে এগুলো মানাচ্ছে না। সবাই জানে আজকে রাজ্যপাল বাংলার বিজেপি পার্টির স্বার্থ রক্ষা করে, সরাসরি পার্টিতে নেমে যাওয়া বরং ভালো বলে আমি মনে করি। রাজ্যপাল মুখ্যমন্ত্রী বাড়ি যাননি, কে একজন যখন ঢুকে গেছিল ঘরে, তো রাজ্যপাল তো যাওয়া উচিত ছিল, আগে যেতেন না মাঝে মধ্যে, ভাইফোঁটায় না কালী পুজোয় না কি একটা হালকাতায় গেছিলেন না? তাহলে সেখানে যখন মুখ্যমন্ত্রী বাড়িতে যখন একজন নিরাপত্তাহীনতায় ভুগছেন,
তখন তো রাজ্যপালের প্রথমে আইন শৃঙ্খলার প্রশ্ন নিয়ে সেখানে তার বাড়িতে যাওয়া উচিত, তারপর আমি তার প্রশ্নের উত্তর দেবো। আগে উনি বাড়িতে যান, তারপর বলবো। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। এবিপি আনন্দ।